ওয়েলকাম টু নিউট্রনাইট। নিউট্রনাইটের প্রথম ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আমরা অফিসিয়ালি নিউট্রনাইটের প্রথম ভিডিওটি আপলোড করতে যাচ্ছি এবং আজকে আমাদের টপিক হলো এইচএসসির আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমরা দেরি না করে অধ্যায়টি শুরু করতে যাই। সাথে আছি আমি দিব্য অধিকারী। তো প্রোগ্রামিং সম্বন্ধে আমরা যদি সঠিক ধারণা অর্জন করতে চাই তার আগে আমাদের কিছু কনসেপ্ট বেসিক্যালি ক্লিয়ার হওয়া প্রয়োজন। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেগুলো হচ্ছে কিছু সংজ্ঞায়ন। যেমন প্রথমে প্রোগ্রাম কি, তারপরে প্রোগ্রামিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরো আছে সামনে। তো আমাদের বলা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা কি বলছি? প্রোগ্রাম। এখন আমরা একটু অন্যভাবে ভাবি। যখন আমাদের কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন আমরা কি করি? অবশ্যই একটা অ্যান্টিভাইরাস ইউজ করি। তো সেই অ্যান্টিভাইরাসটাকে আমরা কি হিসেবে গ্রহণ করছি? সেই ইনস্ট্রাকশন হিসেবে, নিজেদের বোঝার সুবিধার্থে, জাস্ট, আর কোনো কারণ নেই। এবং তারপরে কি বলা হচ্ছে? কম্পিউটারের প্রোগ্রাম তৈরির যে সিস্টেম তাকে আমরা কি বলছি? প্রোগ্রামিং। অর্থাৎ এই অ্যান্টিভাইরাস তৈরির যে ক্রিয়া কৌশল, যে সিস্টেম, তাকে আমরা প্রোগ্রামিং বলছি। এবং তারপর কি হচ্ছে? প্রোগ্রাম তৈরির জন্য যে সকল বিশেষ চিহ্ন, সংকেত ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা কি বলছি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাটেরিয়াল গুলো হলো যেমন হ্যাশ আছে, তারপরে পার্সেন্টেজ, একটাকে আমরা সামনে মডিউল বলবো, এবং তারপরে আছে যোগ, বিয়োগ, গুণ। এবং এটা আরেকটা বিষয় যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই স্টার সিম্বলটাকে আমরা গুণ আকারে ইউজ করে থাকি। তারপরে ভাগ, তারপরে 1 থেকে 9, শূন্য, আরো আছে, এক্সেট্রা। এবং তারপর মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সংজ্ঞা। তারপর কি বলা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশনকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার তো নির্দিষ্ট প্রজন্ম আছে, যে প্রথম একবারে তো উন্নত হয়ে যায়নি, ধীরে ধীরে উন্নত হয়েছে বিষয়গুলো। তো এই টপিক গুলোকে বলা হচ্ছে যে জেনারেশন। তো প্রথমে আমাদের কি? ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা কি বলছি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং সেটার স্লাইডলি আপগ্রেড করে কিসে পরিণত হয়েছে? বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি আমাদের? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকে, অর্থাৎ এই ইউজার ফ্রেন্ডলি বিষয়টা কতটা ইউজার ফ্রেন্ডলি বা ব্যবহার সহজ, তার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে এটা লো পাওয়ার বা হচ্ছে লো লেভেল। এবং তারপরে কি হচ্ছে যে এই ফার্স্ট ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে থার্ড জেনারেশনের, এবং এটা হচ্ছে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এটা পাওয়ার এফিসিয়েন্সির তুলনায় বা হিসাব করলে সেটা হচ্ছে কি? মিড লেভেলের, মিডিয়াম লেভেল। তারপরে কি? ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন, এটাকে বলা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং ফিফথ জেনারেশনকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং এটা পাওয়ার এফিসিয়েন্সি হিসাবে এই দুইটাকেই বলা হচ্ছে হাই লেভেল। এখন বলা, এটাকে কেন এটাকে হাই লেভেল, এটাকে ভেরি হাই লেভেল, এটাকে ন্যাচারাল বলা হচ্ছে কেন? তো ন্যাচারাল বলার কারণ হলো যে ফিফথ জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হচ্ছে সেটা এই সবগুলো ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশি মাত্রায় ইউজ করা সহজ। তারা ইউজার ইউজার যারা তারা এটা ব্যবহার করে এইগুলোর চাইতে কম ভোগান্তি ফেস করবে, অর্থাৎ এটা তুলনামূলক ব্যবহার করা ইজি। এটাই আর কি জেনারেল ফরম্যাট। তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে কি বলা হচ্ছে যে সাম এক্সাম্পলস অফ এই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন টু ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এখানে বলা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা উদাহরণ। এখন ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ফুললি মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা এটা কিসের উপর বেস্ট করে? যে হচ্ছে এটা বাইনারির উপর ভিত্তি করে চলে, ঠিক না? মোটামুটি এই এখানে এটার খুব একটা উদাহরণ না জানলেও হবে।
পরবর্তীতে কোনটা আসছে, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। তো সেকেন্ড জেনারেশন বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও খুব একটা উদাহরণ নেই, তবে তবে এখানে বলা হচ্ছে যে বেসিক, বেসিক, প্যাসকেল, এগুলার বেটা ভার্সন। এখন বেটা ভার্সনটা কি? বেটা ভার্সন হচ্ছে প্রজেক্ট কোন একটা প্রজেক্ট হচ্ছে আমরা যখন মানুষের সামনে উপস্থাপন করব, তার আগে তার উপর কিছু এক্সপেরিমেন্ট চলে যে এটা মানুষের জন্য আদৌ উপকারী কিনা, এটার কোনো ত্রুটি আছে কিনা, এগুলোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক এক্সপেরিমেন্ট চলে। তো এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময় যে ভার্সনটা বা যে ফেজ, তাকে আমরা কি বলি, বেটা ভার্সন। এবং এই বেসিক, প্যাসকেল এগুলোর বেটা ভার্সনই মূলত সেকেন্ড জেনারেশনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এবং পরবর্তীতে আসে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের মধ্যে আমরা বলতে পারি যে বেসিক আছে, এই যে বেসিকের বেটা, এটা হচ্ছে বেসিকের রিয়েল ভার্সন। তারপরে সি, সি প্রোগ্রাম যেটা। তারপরে আমাদের আছে হচ্ছে কবল। তারপর হচ্ছে ফোরট্রান। এখন এগুলোর ব্যবহার করার একটা সিস্টেম আছে বা দিক আছে, সেগুলোকে মোটামুটি লিখে দেওয়া বেটার। যে বেসিক এবং সি, এটা আমরা অনেকগুলো দিক থেকে এটা ব্যবহার করতে পারি, এই জন্য এটাকে আমরা নিউমেরাস পারপোজ হিসেবে চিহ্নিত করছি। পারপোজে পি লিখে দিলাম। এবং তারপরে কবল যেটা, কবল এটা আমরা কি বিজনেস পারপোসে ব্যবহার করি। পরবর্তীতে যেটা আসছে ফোরট্রান। ফোরট্রান মূলত সায়েন্টিফিক কাজ কারবার এবং রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যে এটার আরো যদি বিশেষায়িত করা হয়, তাহলে এটাকে আমরা আরো একটু ডিপলি বলতে পারি ডিরেক্ট, যে হিসাব নিকাশের জন্য। জায়গা নেই তো, হিসাব নিকাশ এগুলো মূলত থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তারপর আসছে কি ফোর্থ জেনারেশন। এখন ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে আছে যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এসকিউএল আছে আমাদের উদাহরণ। কারণ এসকিউএল এর ফুল ফর্ম তো জানা উচিত আমাদের, ঠিক না? তো এখানে বলা হচ্ছে এস ফর হচ্ছে স্ট্রাকচার, কিউ ফর কোয়েরি, এল ফর তো বোঝাই যাচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপর আসছে কি ভিজুয়াল বেসিক আছে। এবং আমাদের ওরাকল। এবং আমাদের ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি, প্রোলগ। তারপর এল আই এস পি। এখন এরও ফুল ফর্ম আমাদের জানা উচিত যে এটা হচ্ছে লিস্ট প্রসেসিং। এই লিস্টের হচ্ছে এখান থেকে এটা নেওয়া হচ্ছে যে এলআইএস, এই এলআইএস আর প্রসেসিং এর পি, এখান থেকে মূলত নেওয়া হচ্ছে লিস্ট প্রসেসিং। তারপরে বলা যায় মার্কিউরি। তো এইগুলো হচ্ছে তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট জেনারেশন টু ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের যে জেনারেল উদাহরণগুলো আছে সেগুলো। তো পরবর্তী স্লাইডে যাই। এবং এখন আমরা যেহেতু উদাহরণগুলো জেনেই গেছি, তো আমাদের কি জানতে হবে যে ট্রান্সলেটর প্রোগ্রামটা কি আসলে। ট্রান্সলেটর প্রোগ্রাম
এখন ট্রান্সলেটর প্রোগ্রাম জানার আগে এই দুইটা বিষয় আমাদের জানতে হবে, যে বলা হচ্ছে যে সোর্স প্রোগ্রাম কি এবং দ্বিতীয় বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রামটা কি। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত যে কোড বা প্রোগ্রাম, তাকে আমরা কি বলছি? সোর্স প্রোগ্রাম। তো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে যে শুধু থার্ড জেনারেশনকে বোঝাচ্ছে তা না। এই মেশিন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ফার্স্ট জেনারেশন বাদে ফার্স্ট জেনারেশন বাদে অন্য যে সকল জেনারেশনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সেকেন্ড টু ফোর্থ বলা যায়, সেকেন্ড জেনারেশন, জি বড় হতে, সেকেন্ড জেনারেশন টু ফিফথ জেনারেশন, এখানে সবগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মূলত ফেলানো হচ্ছে। এবং তারপরে কি আছে? অবজেক্ট প্রোগ্রাম, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত কোড, অর্থাৎ জাস্ট ফার্স্ট জেনারেশন। তো এবার কি বলছে? যে যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে এবং অবজেক্ট কোডকে সোর্স কোডে পরিণত করে, তাকে আমরা কি বলছি? ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন এই ট্রান্সলেটর প্রোগ্রাম কত প্রকার? তিন প্রকার। এক, কম্পাইলার; দুই, ইন্টারপ্রেটার; এবং তিন, অ্যাসেম্বলার। এখন এখানে আমরা বলে রাখা ভালো, আগেতে আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কম্পাইলারই ব্যবহার করে থাকি। তার যথেষ্ট কারণ আছে, যেটা আমরা সামনে ডিসকাস করব। এখন এখানে আমাদের বিশেষ কিছু তথ্য আছে যা এই আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম সম্বন্ধে একটু আইডিয়াটা আরো একটু ক্লিয়ার করবে। যে বলা হচ্ছে যে এখানে সোর্স প্রোগ্রাম, এটা আমরা কিসে রূপান্তর করছি? অবজেক্ট প্রোগ্রাম। কারণ আমাদের এখানে ট্রান্সলেটর প্রোগ্রামের মূল কাজ কি? যে আমরা ইউজাররা ইউজাররা যেটা টাইপ করব, এই 1 2 5 ABCD হ্যাশ পার্সেন্টেজ যোগ বিয়োগ, সেইগুলো তো আমাদের কম্পিউটারের ভাষায় উপস্থাপন না করলে তো কম্পিউটার বুঝবে না। কারণ কম্পিউটার তো চলে বাইনারির উপর, 0 1, এটাকে তো রূপান্তর করতে হবে তাতে। তো সেই জন্য আমরা সোর্স কোড বা সোর্স প্রোগ্রামকে আমরা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করতে যে সকল ধাপ বা প্রসেস আছে, সেগুলোকে এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি আর কি। তো এখানে বলা আছে সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামকে আমরা যখন কম্পাইলারের মাধ্যমে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করব, তখন হচ্ছে আমরা সেখানে দুই ভাবে ব্যবহার করতে পারি। সেগুলো আমরা আগামীতে ব্যাখ্যা করব, আপাতত এখানে জোর দিই। তো কি বলা হচ্ছে? সোর্স প্রোগ্রামকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি? কম্পাইলার এবং অ্যাসেম্বলারের মাধ্যমে। এই দুইটা, কম্পাইলার এবং অ্যাসেম্বলারের মাধ্যমে আমরা কিসে রূপান্তর করতে পারি? অবজেক্ট প্রোগ্রামে। ঠিক আছে? এবং সোর্স প্রোগ্রামকে, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি সেটা বলা একটু ইজি হবে, যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকে কম্পাইলার এবং অ্যাসেম্বলার এর মাধ্যমে আমরা কিসে রূপান্তর করতে পারি? কম্পিউটারের ভাষায়। এবং আমরা যে ভাষাটা ইউজ করছি সেটা ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা কিসে রূপান্তর করতে পারি? ইন্টারমিডিয়েট প্রোগ্রাম। এখন এইখানে আসি, বিষয়গুলোকে একটু বিস্তারিত ব্যাখ্যা করি। তো আমরা ফার্স্ট এসেছি কম্পাইলারের জন্য। আমরা আগেই বললাম যে আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার করি। তো কেন ব্যবহার করি সেটা তো আমাদের বুঝতে হবে। তো কম্পাইলার ব্যবহার করার প্রথম সুবিধাটা হচ্ছে, আমরা যখন একটা কোড রান করব তখন কি হয় যে আমরা বিভিন্ন ধরনের ভুল করি। একটা প্রোগ্রাম তো ধরো, ধরে নি আমরা একটা প্রোগ্রাম আমাদের 5 6 লাইন আছে এরকম। তো আমাদের নিশ্চয়ই এই লাইনে একটা ভুল আসতে পারে, একটা ইরর আসতে পারে, এখানে একটা ইরর আসতে পারে, যা স্বাভাবিক, আমরা টাইপ করার ক্ষেত্রে ভুল হতে পারে। তো সেটা কম্পাইলার কি করে? একসাথে সেগুলো অনুবাদ করে এবং ইরর গুলো ধরে দেয় একসাথে। অনুবাদ করে। ট্রান্সলেটর মানে কি? অনুবাদক। ঠিক আছে? একসাথে অনুবাদ করে, এবং যখন এটা একসাথে সবগুলো করে, অনুবাদ করে, তখন আমাদের ক্ষেত্রে এটা আরেকটা ইউজ করার আরেকটা রিজন হচ্ছে এটা তুলনামূলক ফাস্ট কাজ করে। হ্যাঁ। এখন বোঝা গেল যে আমরা আহ, কেন হচ্ছে আমরা কম্পাইলার ব্যবহার করে থাকি। এবং তারপরে বলা হচ্ছে যে কি আছে, তারপরে ইন্টারপ্রেটার। ঠিক আছে? ইন্টারপ্রেটার
এখন ইন্টারপ্রেটার কি করে, যে আমরা বলছি একই সাথে সোর্স প্রোগ্রামকে ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট প্রোগ্রামে রূপান্তর করতে পারি। তো আমরা কম্পাইলার কেন ব্যবহার করি ইন্টারপ্রেটার ব্যবহার না করে? এখন হচ্ছে আমরা বললাম যে আমরা একসাথে 3-4টা লাইন যদি থাকে, 5-6টা লাইন, তখন আমাদের দু একটা ভুল যেতেই পারে। তখন কি করে ইন্টারপ্রেটার, কি করে ইন্টারপ্রেটার কি করে? এটা প্রতিটা লাইন এক একবার করে অনুবাদ করে। মানে এখানে যদি একটা ভুল পাই, ফার্স্ট লাইনে একটা আমরা ভুল করে থাকলে, তখন সেটা কি করবে, এই লাইনটা আর পরবর্তী লাইনগুলো ঠিকঠাক বা ভুল থাক কোনোটাই সে আর অনুবাদ করবে না। জাস্ট এই লাইনে একটা ভুল যদি পেয়ে যায় ইন্টারপ্রেটার, তো এখানে স্টপ হয়ে যাবে এবং এখানে তখন দেখাবে যে এই লাইনে যে ইউজার আছে সে ভুল করেছে, কিন্তু পরবর্তী লাইনে আর যাবে না। তো এখানে আমরা বলতে পারি যে আলাদা ভাবে প্রতিটা লাইন প্রিন্ট করে বা অনুবাদ করে, সরি। এবং তাহলে কি হচ্ছে যে ফার্স্ট কাজ করে এটা আমাদের, আর এটা কি হচ্ছে আলাদা আলাদা ভাবে যদি অনুবাদ করে তাহলে তো এটা অবশ্যই সময় সাপেক্ষ হবে এবং এটার ওয়ার্ড প্রসেসিংও স্লো। এবং তারপরে কি এখানে আরেকটা আমাদের জানার বিষয় রয়েছে যে ইন্টারমিডিয়েট প্রোগ্রামটা কি। আমরা তো বলছি যে অবজেক্ট প্রোগ্রামটা কি, এখন আমরা বলছি যে ইন্টারমিডিয়েট প্রোগ্রামটা কি। তো ইন্টারমিডিয়েট প্রোগ্রামটা যদি বুঝতে হয় তাহলে আমরা হালকা একটা কাজ দিয়ে রাখি যে সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রামের মধ্যে যে ব্যবধানটা পূরণ করে যে প্রোগ্রাম, অর্থাৎ সোর্স প্রোগ্রাম, এই আমাদের সোর্স প্রোগ্রাম মানে আমরা যে ভাষা লিখি আর মেশিনের যে ভাষা, তার মধ্যে যে একটা ব্যবধান আছে সেটা পূরণ করে, সেটা হ্রাস করে কোন প্রোগ্রাম, এই ইন্টারমিডিয়েট প্রোগ্রাম। এবং এটার ফলে কি হয়, অপটিমাইজেশন ইজি হয়, মানে ব্যবহার করা ইজি হয় আর কি। তো তারপরে আমরা কম্পাইলারই ব্যবহার করে থাকি, সি প্রোগ্রাম বা যেটার ক্ষেত্রেই হোক। এবং তারপরে আমরা কিসে আসি, যে তারপরে আমরা আসছি এখানে অ্যাসেম্বলারে। অ্যাসেম্বলার, তো অ্যাসেম্বলারটার নামটা শুনেই তো বোঝা যাচ্ছে যে অ্যাসেম্বলারটা আসলে এটা কিন্তু সেকেন্ড জেনারেশনের ভাষায় রচিত, যে এই ভাষাটাকে সে ট্রান্সলেট করবে, ঠিক না? যে অ্যাসেম্বলি ভাষাটাকে সে ট্রান্সলেট করে অবজেক্ট প্রোগ্রাম, অর্থাৎ সেকেন্ড জেনারেশনকে সে ফার্স্ট জেনারেশনে রূপান্তর করে। তো এটা কিভাবে করে, যে সেকেন্ড জেনারেশনের ভাষাটাকে তো আমরা জানি, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে কিছু কোড আছে, এটাকে বলা হচ্ছে নেমোনিক কোড। নেমোনিক বানানটা লিখে দিই, NE, নেমোনিক কোড। এখন নেমোনিক কোড কি, সেটাও তো প্রশ্ন আসবে, যে অ্যাসেম্বলি ভাষায় লেখা বিভিন্ন সংকেতের সমন্বয় কে বলা হচ্ছে এই নেমোনিক কোড। আরেকবার বলি, অ্যাসেম্বলি ভাষায় রচিত অনেকগুলো সংকেতের সমন্বয়কে বলা হচ্ছে নেমোনিক কোড। এটাকে আমাদের কিসে রূপান্তর করছে, মেশিন ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামে। শর্টকাটে লিখছে এখানে। তো মূলত এই হচ্ছে আমাদের সোর্স কোড বা সোর্স প্রোগ্রামকেও অবজেক্ট প্রোগ্রাম বা ইন্টারমিডিয়েট প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে ট্রান্সলেটর প্রোগ্রাম গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মোটামুটি একটা ধারণা। এবং তারপর আমরা আসছি কিছু আমাদের জেনারেল ইনফরমেশনে, যে সি প্রোগ্রামের ক্ষেত্রে একটা ইনফরমেশন দেওয়া যায় যে সি প্রোগ্রাম তৈরি করেন কে। তো একটা হচ্ছে সি প্রোগ্রামের ক্রিয়েটর হচ্ছে ড্যানিশ রিচি। সি, এখন তারপর বলছে সি প্লাস প্লাস। এবং সি প্লাস প্লাস এর ক্ষেত্রে উদাহরণটা আমরা বলতে পারি যে সি প্লাস প্লাস হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম।
এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি? এটা ইজিলি বুঝতে গেলে বলা যায় যে যেই প্রোগ্রামটা ইউজারদের কাছে ব্যবহার করা তুলনামূলক ইজি, এবং এটা নতুন বৈশিষ্ট্য থাকবে। আর এটা তুলনামূলক যে এটার আগের ভার্সন অর্থাৎ সি এর পরে আসছে কিন্তু সি প্লাস প্লাস, এটার আগের ভার্সনের চাইতে এটা বিভিন্ন সুযোগ সুবিধা বেশি প্রোভাইড করবে। এই কারণে সি প্লাস প্লাস কে কি বলা হয়? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখন সি প্লাস প্লাস এর নিয়ে দু একটা কথা না বললেই নয়, যে এই যে সি প্লাস প্লাস এর পরে যে জাভাটা আসছে এখানে, তো এই জাভাটার তৈরি করার অনুপ্রেরণা ছিল কিন্তু সি প্লাস প্লাস। তাহলে কি এই জাভাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম? এখানে লিখে দিচ্ছি ও ও পি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, জাভা। তাহলে কি আর আমরা এই মোজিলা ফায়ারফক্স, তারপরে গুগল ক্রোম, এগুলো তো ব্রাউজার। এখন এইগুলো ব্যবহার করার মধ্যে, এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সকল কোডিং গুলো দেখে থাকি, সেগুলোর বেশিরভাগ কোডিংই কিন্তু সি প্লাস প্লাসে রচিত। এটা জানার জন্য বলা আর কি। তো এখন আমাদের কি আসছে যে জাভা, জাভাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এটার প্রথমে একটা নাম ছিল, যে নামটা বলে রাখা ভালো, যে ও এ কে, ওয়াক, তার ফার্স্ট নেম। একদম ভার্সন 1.0, এটার নাম ছিল যে ও এ কে। তারপর কি আসছে? ওরাকল। ওরাকল তো জানা আমাদের 19 ছিল, যে এটা একটা ডেটাবেস সফটওয়্যার। তারপর কি? অ্যালগোল। অ্যালগোল আর ফোরট্রান তো আমাদের আগে, ফোরট্রান আগে ব্যাখ্যা করা হয়ে গেছে, এবার অ্যালগোলটাও একই কাজ করে, যে এটা আমরা সায়েন্টিফিক এবং রিসার্চের কাজে ব্যবহার করে থাকি। তারপর ফোরট্রান কি? ফোরট্রানও সেম, জাস্ট এটা স্পেসিফাই করার জন্য বলা যায় এটা আলাদাভাবে হিসাব নিকাশের কাজে ফোরট্রান ব্যবহার করা হয়। এবং তারপরে কি আসছে? পাইথন। পাইথনও কিন্তু অবশ্যই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম একটা। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এছাড়াও এখানে স্ট্রাকচারড ফিচার সাপোর্ট আছে পাইথনে। লিখে দিই। এছাড়াও আমরা বিভিন্ন এই যে ডাইনামিক ওয়েবসাইট এগুলো তৈরি করি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু পাইথন সাহায্য করে থাকে। এগুলো মূলত আমাদের কিছু জেনারেল নলেজ, বা এখানে এমসিকিউ রিলেটেড কিছু ইনফরমেশন অ্যাবাউট সি প্লাস প্লাস বা সি, জাভা, ওরাকল, অ্যালগো, ফোরট্রান, পাইথন। এবং আমরা আজকে আমাদের শেষ টপিকের দিকে আগাচ্ছি, যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তো এখানে একটা ফল্ট আছে, যে এটা এখানে হবে না। এই ফল্টটা আগে থেকেই বলে দেওয়া ভালো, যে আমাদের ফার্স্ট স্টেপ এই, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, ফিফথ এটা, সিক্স এটা, সেভেন এটা, আর এটা দাগ এখানে হবে না। তো বলা হচ্ছে কি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। এখন আমরা একটা প্রোগ্রাম যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে ধাপটা মেনটেন করতে হবে অবশ্যই কি, সেটা প্রোগ্রামকে আমরা
রান করার আগে বা প্রোগ্রাম তৈরি করার আগে আমরা যে সকল ধাপগুলো অনুসরণ করব, তার প্রথম ধাপটা কি হবে আমাদের? প্রবলেম স্পেসিফিকেশন। অর্থাৎ আমরা সমস্যাটাকে আগে নির্দিষ্ট করব, যে আমরা আসলে কোন সমস্যাটাকে সমাধান করতে চাই বা কোন সমস্যা নিয়ে আমরা আমাদের কাজের অগ্রসর ঘটাতে চাই। ঠিক আছে? এবং তারপরে কি আসছে? প্রবলেম অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের সমস্যার বিশ্লেষণ করতে হবে, যে আমরা একটা প্রোগ্রাম রান করব, সেক্ষেত্রে আমাদের আগে যে সকল বিষয়বস্তুগুলো অর্জন করতে হবে তৈরির জন্য, সেটার জন্য আসলে আমাদের একটা গাণিতিক মডেল দরকার, বা সেটা করতে কতটুকু সময় লাগছে বা কতটুকু সময় নষ্ট হতে পারে, কতটুকু এরর আসতে পারে, সেটা আমাদের কোথায় কাজ করবে? যে প্রবলেম অ্যানালাইসিসের ক্ষেত্রে। তারপরে কি আসছে? প্রোগ্রাম ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইন তো আমরা বুঝতেই পারছি যে প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে এটা থার্ড ধাপ, এখানে লিখে দেওয়া ভালো, যে আমরা এই পঞ্চম অধ্যায়ে যে সকল বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব, তার মধ্যে মেইনলি এইগুলো বেশি প্রযোজ্য। যে আমাদের প্রোগ্রাম ডিজাইনের জন্য অবশ্যই দরকার ফ্লো চার্ট। কারণ ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে চিত্রায়িত করা আমরা প্রোগ্রামটাকে কিভাবে ধাপে ধাপে সলভ করতে পারি। তারপর হচ্ছে অ্যালগোরিদম। তারপর আমাদের কি? কোডিং, সুডো কোড। এখন আমাদের এই প্রসেস গুলো প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপরে আসে যে প্রোগ্রামের উন্নয়ন বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট। এখন আমরা মানুষের কাছে যে এটা কোন ভাবে সহজে উপস্থাপন করতে পারবো প্রোগ্রামটা, বা ইউজার ইউজার যে হবে, ইউজারের পরবর্তীতে যায় আমরা অন্য কারোর সামনে যখন উপস্থাপন করব প্রোগ্রামার হিসেবে, তখন আমরা কতটা সহজে এটা উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তারপরে হলো টেস্টিং এন্ড ডিবাগিং। অর্থাৎ কি? প্রোগ্রামের মধ্যে অনেক সময় ভুল হতে পারে, তো ঠিক না? বিভিন্ন সিনট্যাক্স ইরর আসে, লজিক্যাল ইরর আসে, এক্সিকিউশন ইরর আসে। এইগুলো তো সমাধান করতে হবে। টেস্ট করব প্রথমে কোথায় ভুল আছে, তারপর ডিবাগিং এর মাধ্যমে সমাধান করব। এইগুলো মূলত এই ধাপে সম্পন্ন হয়। তারপর আমাদের কি আসছে? ডকুমেন্টেশন। তো আমরা যখন প্রোগ্রামটা সংশোধন করব, তারপরে অবশ্যই আমাদের এটা লিপিবদ্ধ করতে হবে, মানে একটা নির্দিষ্ট জায়গায় এটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং এই সংরক্ষণের ব্যবস্থা করার এই যে সিস্টেম, এটাকে আমরা কি বলছি? ডকুমেন্টেশন। ঠিক আছে? এবং তারপরে কি আসছে? যে প্রোগ্রাম মেইনটেনেন্স, অর্থাৎ প্রোগ্রামের মেইন যে রক্ষণাবেক্ষণ সেটা। এবং তাহলে কি হচ্ছে? যে আমরা এই কয়টা ধাপ অনুসরণ করে একটি প্রোগ্রামকে সঠিকভাবে তৈরি করতে পারি এবং পরবর্তীতে মানুষের সামনে সেটা উপস্থাপন করতে পারি। তো আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা সাথে থাকুন নিউটনাইট